সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্যাপিএসসি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সমরজিৎ দাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে আজকে আমার ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং বিষয়ের নবম অধ্যায় নিয়ে। নবম অধ্যায়টা হলো আমাদের কি ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন। এই চ্যাপ্টারটা আলোচনা করার পূর্বে আমাদের শিক্ষার্থীরা এই চ্যাপ্টারটা পাঠ করে কি শিখতে পারবে তা আমি সংক্ষেপে বলতেছি। এই চ্যাপ্টারটা পাঠ করে পড়ে শিক্ষার্থীরা ব্যাংকের উদ্দেশ্য সমূহ বর্ণনা করতে পারবে, ব্যাংক ব্যবসার মূলনীতি সমূহ চিহ্নিত করতে পারবে, ব্যাংকের শ্রেণীবিভাগ বিশ্লেষণ করতে পারবে, সরকারি ও বেসরকারি ব্যাংকের পার্থক্য নিরূপণ করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই চ্যাপ্টারের যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো পড়লে তোমরা এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্নের কি করতে পারবা, অ্যান্সার করতে পারবা, সেগুলো আমি সাজিয়েছি এখানে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এবং বাসায় এগুলো নোট করে ভালোভাবে শিখে নেবে। সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী বর্ণনা করো। ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী বর্ণনা করো। তারপর এখানে যেমন নিরাপত্তা নীতি বলতে কি বুঝো, মুনাফার নীতি বলতে কি বুঝো, আলাদা যেমন অনুদানমূলক প্রশ্ন দিতে পারে, যেটা তারল্য নীতি, সচ্ছলতার নীতি, দক্ষতার নীতি, বিনিয়োগ নীতি, সততা বিশ্বস্ততার নীতি, বিষয়ের নীতি বলতে সবগুলো একসাথে পরীক্ষা দেবে। পরীক্ষা তো একটা দেবে, আমি সবগুলোকে একসাথে দিলাম তোমাদের শেখার সুবিধার জন্য। তারপর ব্যাংকের সংজ্ঞার মধ্যে যেমন দেখো একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, স্কুল ব্যাংক বলতে কি বুঝো। এবং আরেকটা যেটি ইসলাম ব্যাংকিং ব্যবস্থায় দেখা যাচ্ছে কি মুদারাবা, মুসারাকা, মুরাবাহা কি বলতে কি বুঝো, সে ধরনের প্রশ্ন হতে পারে। তো তোমরা এই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে কি তোমরা নোট করে এগুলো একদম মুখস্থ করে ফেলবা। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আমার মূল আলোচনা যাচ্ছি, যদি এটা বর্ণনামূলক ক্লাস সেই জন্য আমি তোমার যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। যেমন দেখো, যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যাংক ব্যবসার আকার, আকৃতি, উদ্দেশ্য গঠনে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। যুগের সাথে সাথে সনাতন, আধুনিক এবং বর্তমান ইলেকট্রনিক ব্যাংকিং এই ব্যবসায় আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে। ইলেকট্রনিক ব্যাংকিং যেটা এই ব্যবসায় কি আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে। তাছাড়াও প্রতিযোগিতামূলক বাজারে নতুন নতুন ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী মানে কি যুগের উপযোগী করার জন্য এবং ক্রেতার প্রয়োজন অনুসারে প্রস্তুত করা হচ্ছে। এই পর্যায়ে ব্যাংকের উদ্দেশ্য দেখা যাচ্ছে আমাদের এই পাঠ অনুযায়ী ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে ব্যাংকের মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। আমি আবার বলতেছি, ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। আরটা হলো কি সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। আরটা কি ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে, যেখানে আমি দুইটা দিলাম, একটা সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য এবং ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলো তোমরা তোমাদের মেইন বইতে ভালোভাবে দেওয়া আছে, জাস্ট ওগুলো পড়লেই হবে। আচ্ছা, আমি এখানে একটু আলোচনা করছি এটা সরকার রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলো কি। যেমন নোট ও মুদ্রার প্রচলন। আমরা জানি নোট ও মুদ্রার প্রচলন। নোট কে প্রচলন করে? আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক কি করে, নোট ও মুদ্রা প্রচলন করে। কেন্দ্রীয় ব্যাংকটা কি? কেন্দ্রীয় ব্যাংকের আমি প্রকারভেদ আলোচনার ক্ষেত্রে বলবো, তারপরে এখন একটু বলতেছি। কেন্দ্রীয় ব্যাংক হলো কি অন্যান্য সকল ব্যাংকের ব্যাংকার, ব্যাংকিং ব্যবসায় কি ব্যাংকের অন্যান্য সকল ব্যাংকের ব্যাংকার। এবং আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক, যে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি অনুযায়ী অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো পরিচালিত হয়। আচ্ছা, তাহলে আমি সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটের উদ্দেশ্যগুলো একটু বলতেছি তোমাদের। নোট ও মুদ্রার প্রচলন। তাহলে নোট ও মুদ্রার প্রচলন করে আমরা সবাই জানি কি কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে একমাত্র বাংলাদেশ ব্যাংক কি করে টাকা প্রচলন করে। ব্যাংক চেক কখনো বিনিময়ের মাধ্যম হিসাবে এবং মুদ্রার বিকল্প হিসাবে কাজ করে সরকারের মুদ্রা প্রচলনের কাজটা কি করে সহজ করে। এবার আসো মূলধন গঠন। সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে ব্যাংক আমানতের মাধ্যমে সংগ্রহ করে তা বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বিনিয়োগের জন্য ঋণ দেয়। দেশের মূলধন গঠনে সাহায্য করা এবং সঞ্চয় উদ্বুদ্ধ করা ব্যাংকের একটি প্রধান উদ্দেশ্য। আমাদের যদি জ্ঞানমূলক প্রশ্ন দেয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কোনটি, তাহলে আমরা কি বলতে পারবো? দেশের মূলধন গঠনে সাহায্য করা এবং সঞ্চয় উদ্বুদ্ধ করা ব্যাংকের একটি প্রধান উদ্দেশ্য। তারপর আসো বিনিয়োগ ও শিল্পায়ন। ব্যাংক যে কোনো কারবারে ঋণ দেওয়ার আগে ওই কারবারের খাতের গুরুত্ব বিবেচনা করে সরকার নিয়মিতভাবে তার অগ্রাধিকারের খাতগুলো দেশ ও জাতির সামনে তুলে ধরে।
ব্যাংক সে অগ্রাধিকারযুক্ত খাতে অর্থায়ন করে সরকারের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করে। এগুলো কি সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলি কি কি বললাম? নোট মুদ্রার প্রচলন, মূলধন গঠন, বিনিয়োগ শিল্পায়ন, কি মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক দেশের দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বদা কি করে? মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে। এই কাজটি কেন্দ্রীয় ব্যাংক বিচ্ছিন্নভাবে একা একা সাফল্যের সাথে সম্পাদন করতে পারে না। দেশের বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে মুদ্রা বাজার নিয়ন্ত্রণে সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে সাহায্য করে। তাহলে মুদ্রা বাজার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সরকার এবং কেন্দ্রীয় ব্যাংককে সাহায্য করে কে? বাণিজ্যিক ব্যাংকগুলো। তারপর আসলো কি? কর্মসংস্থান। দেশে বেকারত্ব দূরীকরণের জন্য সরকারকে সাহায্য করা ব্যাংক ব্যবস্থার একটি কাজ। ব্যাংকগুলো সেসব কারবারকে অর্থায়ন করতে পারে যেগুলো অধিক হারে কর্মসংস্থান সৃষ্টি করে, যেমন মূল্য নির্ভর প্রযুক্তির বদলে শ্রম নির্ভর প্রযুক্তিতে অর্থায়ন করে ব্যাংক অধিকতর কর্মসংস্থান সৃষ্টি করে সরকারকে সাহায্য করে। তাহলে সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংক উদ্দেশ্য আমরা কয়টা পাইলাম? 5টা। এবার আমি আলোচনা করছি একটু ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য দেখা যাচ্ছে কয়টা? 6টা। এটা হচ্ছে আমানত, এটা হচ্ছে নিরাপত্তা, উপদেষ্টা পরামর্শদাতা, প্রতিনিধি ওসি, অর্থ স্থানান্তর, জীবনযাত্রা মান উন্নয়ন ও সহজীকরণ। আমি এই প্রেক্ষাপটে আমানত নিয়ে তোমাদেরকে একটু বলতেছি। আমানতটা কি? হচ্ছে কি গ্রাহকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে ব্যাংকগুলো বিভিন্ন ধরনের আমানত সৃষ্টি করে। কি বললাম? আবার দেখো বাক্যটা, গ্রাহকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে ব্যাংকগুলো বিভিন্ন ধরনের আমানত সৃষ্টি করে। চলতি আমানত আমরা জানি, আমরা যখন ব্যাংক হিসাবের প্রকারভেদ পড়েছিলাম সাধারণত 3 ধরনের, একটা হচ্ছে চলতি, একটা স্থায়ী, একটা হচ্ছে কি সঞ্চয়ী। এরপর আরো অনেক আছে। চলতি হচ্ছে যে আমানতে কি কোনো সুদ দেয়া হয় না। চলতি সঞ্চয়ী ক্ষেত্রে কি তোমাকে আমানতে একটা সুদ দেয়া হয়, যেটা সেটা কত হতে পারে? 5% থেকে 7%। তারপর স্থায়ী আমানতে কি সবচেয়ে বেশি সুদ পাওয়া যায়, সেটা 10-12 থেকে কি 13% হতে পারে। মেয়াদী আমানতটা হচ্ছে কি সর্বনিম্ন 1 মাস সময়ের জন্য এবং মধ্যে যে কোনো সময়ব্যাপী হতে পারে। আমানতকারীকে তার সুবিধা মতো আমানত সৃষ্টির সাহায্য করা হচ্ছে ব্যাংকের একটি কি মৌলিক উদ্দেশ্য। তাহলে চলতি আমানত হচ্ছে কি যে হিসাব যে কোনো সময় করা যায়, যে কোনো সময় করা, যে কোনো সময় টাকা জমা রাখা যায়, উত্তোলন করা যায়, তবে ব্যাংকে এখানে সুদ প্রদান হয়, সেটা হচ্ছে বলতে চলতি আমানত। আর সঞ্চয় হচ্ছে কি যে হিসাবে মধ্যে কি করা যায়? টাকা জমা রাখা, যখন খুশি টাকা জমা রাখা যায়, উত্তোলন করা যায়। উত্তোলন করা যায় না, উত্তোলন করতে হয় সপ্তাহে 1 বার বা 2 বার, সেটা হচ্ছে কি সঞ্চয়ী। আর স্থায়ী হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট মেয়াদ যখন পূর্তি হবে তখন এই টাকাটা ভাঙাতে পারবে, উত্তোলন করতে পারবে। কিন্তু কেউ যদি মেয়াদ পূর্তির আগে তুলছে তাহলে কি তাকে তার প্রাপ্য সুদটা ব্যাংক তাকে দেবে। এই হলো মূলত কি চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী আমানত। এবার আসো ব্যাংকিং ব্যবসায় 4 ধরনের আলোচনার যে আমরা ব্যাংকের উদ্দেশ্যগুলো আলোচনা করলাম। উদ্দেশ্যের মধ্যে 2টা নিয়ে আলোচনা, একটা হচ্ছে সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে, একটা হচ্ছে ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে। আচ্ছা, এই মুহূর্তে আমি আলোচনা করছি ব্যাংকের গঠন। আমরা ব্যাংক কিভাবে গঠন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা হয়। প্রাইভেট ব্যাংক স্থাপন করার জন্য কি সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ কয়জন? 13 জন পরিচালকের প্রয়োজন। আর পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয়ে ব্যাংক প্রতিষ্ঠা করা যায়। বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কি বললাম? বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠা করতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠা করা যায় না। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনহীন ব্যাংকগুলো সমবায় বা অন্য যে কোনো নামে পরিচিত হলেও তা বেআইনি ব্যাংকিং হিসাবে পরিচিত। আচ্ছা, ব্যাংকিং ব্যবসার মূলনীতি। মূলনীতির মধ্যে আমাদের 16টা মূলনীতি আছে। আমি কয়েকটা মূলনীতি আলোচনা করব, তোমরা বাকিটা মেইন বইটা পড়ে জেনে নাও। কোনো সমস্যা থাকলে আমাকে জানাবো, আমি তোমাদের পড়ে বুঝিয়ে দেবো। ব্যাংকিং ব্যবসার মূলনীতি। ব্যাংকিং কোন ধরনের ব্যবসা? ব্যাংকিংটা হচ্ছে একটি ঝুঁকিবহুল ব্যবসা। ঝুঁকি মোকাবেলা শক্তিশালী, নির্ভরযোগ্য এবং দক্ষ ব্যবস্থাপনা না করলে ঝুঁকি এড়ানো কঠিন। অন্যের অর্থ নিয়ে ব্যবসা করার কারণে ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়ানোর জন্য বেশ কিছু মৌলিক নীতি মেনে চলতে হয়। এগুলো কি? একটা বললাম কি নিরাপত্তার নীতি। ব্যাংক ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ নীতি গ্রাহকের অর্থ ও ঋণ হিসাবে প্রদত্ত অর্থের নিরাপত্তা বিধান। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংকে ঋণ প্রদানের সময় ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা সত্যতা বিচার করা এবং পর্যাপ্ত জামানত গ্রহণ করা উচিত। মানে ঋণ প্রদানের সময় ব্যাংকের এটাই বিবেচনা রাখতে হবে যে ঋণ নিচ্ছে সে ঠিক মতো এটা পরিশোধ করতে পারবে কিনা। এটার বিপরীতে যথেষ্ট জামানত রাখলে পরে যদি সে পরিশোধ করতে না পারে তাহলে জামানতটা বিক্রি করেও সে যাতে কি টাকাটা আদায় করতে পারে।
এটাই হলো কি নিরাপত্তার মুনাফার নীতি। সুষ্ঠু মুনাফা অর্জন করা ব্যাংকের আরেকটি অপরিহার্য নীতি। আমানতকারীগণকে প্রদত্ত সুদ ও ঋণ গ্রহীতার নিকট থেকে প্রাপ্ত সুদের পার্থক্য ব্যাংকের মুনাফার প্রধান। সেটা আমরা জানি, আমানতকারীকে একটা সুদ দিচ্ছে এবং ঋণ গ্রহণকারী একটা দিচ্ছে, এই দুই সুদের পার্থক্য হচ্ছে কি ব্যাংকের মুনাফা। মনে করো তুমি ব্যাংক থেকে টাকা ঋণ নিলা, তোমাকে দিয়েছে কত পার্সেন্ট, মানে তোমাকে ঋণের সুদ দিতে হচ্ছে 8%। এখন তুমি ব্যাংকে তোমার একটা আমানত আছে যেখানে তোমাকে দিচ্ছে কত 5%, তাহলে এই 8% ঋণের সুদ থেকে তোমাকে আমানত যে সুদ দিচ্ছে এই দুই সুদের পার্থক্যটা হচ্ছে কি ব্যাংকের মুনাফা। তারল্য নীতি। আমানতকারী যখন টাকা তুলতে চায় তখন তাদের নগদ টাকা দিতে হয়, তো স্বাভাবিক, টাকা তুলতে গেলে তো নগদ টাকা দিতে হয়। আবার এটা বিবেচনা রেখে যদি আমাদের সব টাকা ব্যাংক তরল অবস্থায় রেখে দিতে হবে, ব্যাংকের কোনো বিনিয়োগ হবে না এবং ব্যাংকটির কোনো মুনাফা অর্জন হবে না। সুতরাং সার্থক ব্যাংক ব্যবসা মানে হলো সঠিক তারল্য নীতি, যেখানে অতিরিক্ত তারল্য থাকবে না, আবার তারল্য সংকটও হবে না। তারল্য নীতি ব্যাংক ব্যবসায়ের অন্যতম মূল্য। তাহলে ব্যাংক ব্যবসার অন্যতম মূল্য কোনটা? তারল্য নীতি। তাহলে এখানে ব্যাংকে কি করতে হবে, কোনো আমানতকারী তার চাইমাত্র টাকাটা তাকে পরিশোধ করতে হবে। এখন ব্যাংক মনে করো সমস্ত টাকা কি করলো, সে বিনিয়োগ করে ফেলো। দেখুন তুমি যখন চেক উপস্থাপন করলা, ব্যাংক তোমাকে টাকা দিতে পারলো না, তখন তুমি কি করবা, যে আমার নিজের টাকা ব্যাংক আমাকে দিতে পারতেছে না, তাহলে তোমার সাথে ব্যাংকের একটা সম্পর্ককে নষ্ট হওয়ার পর্যায়ে চলে যাবে। তো এই জন্য ব্যাংকে কি করতে হবে, তাকে যাতে আমানতকারী চেক উপস্থাপন পরিশোধ করতে পারবে, রেখে টাকা রেখে অবশ্যই টাকা সে কি করতে পারবে, বিনিয়োগ করতে পারবে। তারপর দেখো সচ্ছলতার নীতি। ব্যাংকিং কার্যক্রমে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কিসের প্রয়োজন? আর্থিক সচ্ছলতার প্রয়োজন। আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক দেউলিয়া হতে পারে, তাই আর্থিক সচ্ছলতা বা প্রাচুর্য ব্যাংকের একটি অন্যতম নীতি। দক্ষতার নীতি। ব্যাংক ব্যবস্থাপনায় বোর্ড, কর্মকর্তা, কর্মচারীদের দক্ষতায় ব্যাংকের সাফল্য অনেকাংশে নির্ভর করে। প্রতিযোগিতামূলক বিশ্বে সাফল্য অর্জনের জন্য তাই দক্ষতা অবলম্বন করা প্রয়োজন। এছাড়া আরো অনেক আছে, সেবার নীতি, প্রচার নীতি, তারপর আছে তোমার কি গোপনীয়তার নীতি, সুনামের নীতি, বিনিয়োগ নীতি, উন্নয়নের নীতি, উদ্দেশ্যের নীতি, মিতব্যয়িতার নীতি, সততা বিশ্বস্ততার নীতি, সাবধানতার নীতি এবং কি বিশেষায়নের নীতি। তাহলে বিশেষায়ন নীতি কি অনেক সময় আসে পরীক্ষার মধ্যে। বিষয় নীতি হচ্ছে কি বৈদেশিক বাণিজ্য, ঋণ দান, নোট ইস্যু। কি কি বললাম? বৈদেশিক বাণিজ্য, ঋণ দান, নোট ইস্যু ইত্যাদি ক্ষেত্রে ব্যাংক বিশেষায়নের নীতি অনুসরণ করে থাকে, ফলে কার্যের দক্ষতা বৃদ্ধি। আচ্ছা, এই হলো কি আমার ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি। তাহলে ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি কয়টা পেলাম আমরা? 16টা মূলনীতি পেলাম। তার মধ্যে আমি তোমাদেরকে কয়েকটা এখানে উল্লেখ করে দিয়েছি। তোমরা এগুলো যদি ভালোভাবে শিখো তাহলে আশা করি কি তোমরা এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে। আচ্ছা, এই পর্যায়ে আমি আলোচনা করতেছি আমরা কি ব্যাংকের শ্রেণী বিভাগ, যেটা দরকারি খুবই। কাঠামো, মালিকানা, গঠন, নিবন্ধন, অঞ্চল ও নিয়ন্ত্রণের ভিত্তিতে ব্যাংকিং ব্যবসাকে নিম্নরূপে শ্রেণীবিন্যাস করা যায়। কি বললাম? কাঠামো, মালিকানা, গঠন, নিবন্ধন, অঞ্চল ও নিয়ন্ত্রণের ভিত্তিতে অনেক শ্রেণী রয়েছে। সবগুলো শ্রেণী তো তোমাদের পক্ষে শেখা সম্ভব না, তবে এই জন্য আমি তোমাদেরকে কিছু নির্দিষ্ট করে দিচ্ছি। যেমন এই যে এখানে লিখে দিলাম যে সমস্ত ব্যাংকের ওই সংখ্যাগুলো যদি পড়া, বাকিটা তোমরা রিডিং করলে অন্তত তোমরা এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে। আচ্ছা, তাহলে দেখো এই পর্যায়ে কাঠামোভিত্তিক শ্রেণীবিভাগে দেখতেছি আমরা একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক। ব্যাংকে দেখা যাচ্ছে কাঠামো ভিত্তিক, মালিকানা ভিত্তিক, কার্য ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ব্যবসায় সংগঠন ভিত্তিক, নিবন্ধন ভিত্তিক, মক্কেল ভিত্তিক এবং নিয়ন্ত্রণ ভিত্তিক। এছাড়া একটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক। এই পর্যায়ে আমরা কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। একক ব্যাংক শুধু একটি নির্দিষ্ট স্থানে যখন একটি ব্যাংকের কার্যাবলী সম্পাদিত হয় তাকে আমরা বলবো কি একক ব্যাংক। একক ব্যাংকের কোনো শাখা অফিস থাকে না এবং এই ব্যাংকের কার্যাবলী শুধু একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে। বাংলাদেশে একক ব্যাংক ব্যবস্থার কোনো প্রচলন নেই। তাহলে এই যে একক ব্যাংকটা কি বললাম? একটি নির্দিষ্ট স্থানে যখন একটি ব্যাংকের কার্যাবলী সম্পাদিত হয় তাকে আমরা বলবো কি একক ব্যাংক। একক ব্যাংকের কোনো শাখা অফিস থাকে না এবং এই ব্যাংকের কার্যাবলী শুধু একটা কি নির্দিষ্ট এলাকায় কি থাকবে, সীমাবদ্ধ থাকবে। বাংলাদেশে একক ব্যাংক ব্যবস্থার কোনো কি নাই, প্রচলন নাই। এবার দেখো শাখা ব্যাংক, এটা খুবই দরকারি একটা প্রশ্ন। আসলে শাখা ব্যাংক বলতে কি বুঝো? এক বা একাধিক শাখার মাধ্যমে একটি প্রধান কার্যালয়ের অধীনে অভ্যন্তরে দেশের বাইরে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করে তাকে আমরা বলবো শাখা ব্যাংকিং। শাখা ব্যাংকের কোনো আলাদা সত্তা থাকে না। প্রধান অফিসের প্রতিনিধি হিসাবে শাখা ব্যাংকগুলো তাদের কার্যাবলী সম্পাদন করে থাকে
যেমন জনতা ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, এগুলো হচ্ছে কি শাখা ব্যাংক। যেমন পরীক্ষাতে একটা দেখো বলো কি এক বা একাধিক শাখার মাধ্যমে একটি প্রধান কার্যালয়ের অধীনে অভ্যন্তর দেশে বা শাখা স্থাপনের মাধ্যমে যে ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করে তাকে আমরা কি বলবো? শাখা ব্যাংক। তাহলে উদ্দীপক থেকে আমরা কি উদ্দীপকটা পড়ে গিয়ে আমরা প্রশ্নের উত্তরটা করতে পারবো। তাহলে আমাদেরকে কি করতে হবে? সমস্ত একক ব্যাংক মানে প্রত্যেকটা ব্যাংকের সংজ্ঞাও জানতে, সংজ্ঞাও যদি আমাদের জানা থাকে তাহলে আমরা উদ্দীপক পড়ে বুঝতে পারবো যে এটা কোন ব্যাংক সম্পর্কে বলা হয়েছে। চেইন ব্যাংক যৌথ মালিকানায় গঠিত হয়েও নিজ নিজ সত্তা অক্ষুণ্ণ রেখে যখন সহজভাবে ব্যাংকিং কার্যাবলী সম্পাদন নিয়ন্ত্রণ করে থাকে এরূপ ব্যবস্থাকে আমরা বলবো কি চেইন ব্যাংকিং। চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি পারস্পরিক উন্নতি সাধন। তাহলে কি পাইলাম? একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক। এখন দেখো গ্রুপ ব্যাংক যখন দুই বা ততোধিক ব্যাংক একটি হোল্ডিং কোম্পানির অধীনে একত্রিত হয়ে উক্ত কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত হয়ে ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করে তখন তাকে আমরা বলবো কি গ্রুপ ব্যাংকিং। একটি বৃহৎ ব্যাংক অন্য একটি বা কয়েকটি দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয় করে, ফলে দুর্বল ব্যাংকটি বৃহৎ ব্যাংকের অধীনস্থ বা সাবসিডিয়ারি ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ করে। তাহলে এগুলো হলো কি ব্যাংকের কাঠামোভিত্তিক শ্রেণীবিভাগ। আমরা কয়জনের শ্রেণী পেলাম? 4 জনের। কাঠামোভিত্তিক শ্রেণী পেলাম 4 জনের। এটা হচ্ছে কি একক ব্যাংক, একটা শাখা ব্যাংক, একটা চেইন ব্যাংক, একটা গ্রুপ ব্যাংক। এবার আসো কার্যভিত্তিক। কার্যভিত্তিক দেখা যাচ্ছে ব্যাংকে কয় ভাগ করেছে? 11 ভাগে। কয় ভাগে? কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, সমবায় ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, সঞ্চয়ী ব্যাংক, বন্ধকি ব্যাংক, পরিবহন ব্যাংক, ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক, আমদানি রপ্তানি ব্যাংক। তাহলে দেখো কেন্দ্রীয় ব্যাংক। তাহলে কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের মুরব্বী, পরিচালক ও নিয়ন্ত্রণ। কি বললাম? কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের মুরব্বী, পরিচালক ও নিয়ন্ত্রণ। গোটা ব্যাংকিং ব্যবসার প্রাণ কেন্দ্র। গোটা ব্যাংকিং ব্যবসার কি প্রাণ কেন্দ্র। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারকে সুসংগঠিত আকারে পরিচালিত করার উদ্দেশ্যে গঠিত। সাধারণত মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ তথা ঋণ নিয়ন্ত্রণের বিশেষ ক্ষমতা ও দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংক নিয়োজিত। তাহলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অফ ইংল্যান্ড। জাপানের কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অফ জাপান। তাহলে এটা গেল কি কেন্দ্রীয় ব্যাংক। এবার আসো বাণিজ্যিক ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসাবে গ্রহণ করে সেই আমানত হতে ঋণ প্রদান কাজে প্রতিষ্ঠিত ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। তাহলে বলতে পারি আমরা কি ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এবার আসো কৃষি ব্যাংক। কৃষি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কৃষকগণকে বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে যে ব্যাংক কাজ করে তাকে আমরা বলবো কৃষি ব্যাংক। দরকার কৃষি ব্যাংক বলতে কি বুঝো? তাহলে কি বলবো? কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কৃষকগণকে বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে যে ব্যাংক কাজ করে সেটা হলো কি কৃষি ব্যাংক। এটি একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। তাহলে কৃষি ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান? বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। বাংলাদেশ কৃষি উন্নয়ন অনেকখানি নির্ভর করে বাংলাদেশের কৃষি ব্যাংকের দক্ষতার উপর। এবার দেখো শিল্প ব্যাংক। দেশের শিল্প খাত উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আমরা বলবো শিল্প ব্যাংক। তাহলে কি শিল্প খাত উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে কি শিল্প ব্যাংক। যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণ ইত্যাদির জন্য শিল্প ব্যাংক ঋণ প্রদান করে থাকে। তাহলে বিডিবিএল বাংলাদেশ এই ধরনের ব্যাংক। বিডিবিএল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এবার দেখো আরেকটা বললাম কি আমরা বিনিয়োগ ব্যাংক। বিনিয়োগ ব্যাংক নবগঠিত শেয়ারের অবলেখক বা আন্ডাররাইটিং শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানকে মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান, বেস ফিনান্স, ডিভেন্সার ফিনান্স সহ বিভিন্ন পরামর্শমূলক নির্দেশ কার্যাদি সম্পাদন করে থাকে কি বিনিয়োগ ব্যাংক। বাকি অনেকগুলো ব্যাংক আছে, এগুলো তোমরা তোমাদের পাঠ্য বই যখন পড়বা ওখান থেকে সহজেই বুঝতে পারবা, তো জটিল কোনো আচ্ছা। এরপর যে আমি আরেকটা ব্যাংকের কথা আলোচনা করতেছি এখানে কার্যভিত্তিকের মধ্যে আমদানি রপ্তানি ব্যাংক, যেটা লাস্টেরটা আমার লাস্টে বলছে আমদানি রপ্তানি ব্যাংক। তাহলে কি আমদানি রপ্তানি বাণিজ্যের সহায়তা প্রদান উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আমরা বললাম আমদানি রপ্তানি ব্যাংক। মূলত আমদানির জন্য ঋণ সরবরাহ, তথ্যপত্র সুবিধা, আমদানি তদারকি সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কাজ করে থাকে, সেটা হচ্ছে কি আমদানি রপ্তানি ব্যাংক। এই হলো আমার কার্যভিত্তিক শ্রেণী। তারপর আমার ব্যবসা সংগঠন ভিত্তিক আছে কি কি, এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, সমবায় এবং রাষ্ট্রীয় মালিকানা ভিত্তিক। আর মালিকানা ভিত্তিকের মধ্যে আসতেছে কি সরকারি, বেসরকারি, বিশেষায়িত, যৌথ মালিকানায় ব্যাংক, স্বশাসিত ব্যাংক, বিদেশি ব্যাংক। আর অঞ্চল ভিত্তিক হচ্ছে কি আঞ্চলিক ব্যাংক, জাতীয় ব্যাংক, আন্তর্জাতিক ব্যাংক। তাহলে আঞ্চলিক ব্যাংক কোনগুলো? কোন অঞ্চল বিশেষের কার্যক্রম পরিচালনার জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আমরা বলবো কি আঞ্চলিক ব্যাংক। যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। আর নিবন্ধ ভিত্তিক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে দেশি, একটা হচ্ছে কি বিদেশি ব্যাংক। আর বিশেষ মক্কেল ভিত্তিক শ্রমিক ব্যাংক, মহিলা ব্যাংক, স্কুল ব্যাংক, ভোক্তাদের ব্যাংক। স্কুল ব্যাংক সম্পর্কে একটু বলতেছি, আমাদের উন্নত দেশগুলোতে স্কুল ব্যাংক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
আমাদের দেশে অবশ্যই এই ধরনের ব্যাংক 1960 সালের দিকে একবার প্রতিষ্ঠিত হয়েছে। কত সালে? 1960 সালে, কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি। স্কুলের শিক্ষার্থীদের সঞ্চয়ের জন্য সঞ্চয় বাক্স বা ব্যাগ সরবরাহ করা হয়, শিক্ষার্থীরা এতে টাকা পয়সা জমা করে থাকে। স্কুল থেকে সঞ্চয় উৎসাহ দেওয়া এই ব্যাংকগুলো। তাহলে স্কুল ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে কি? স্কুল থেকে সঞ্চয়ে কি দেওয়া? উৎসাহ দেওয়ার জন্য। তার নিয়ন্ত্রণ ভিত্তিক দেখা যাচ্ছে পূর্ণ নিয়ন্ত্রিত ব্যাংক, আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক, বাজার নিয়ন্ত্রিত ব্যাংক। এই পর্যায়ে আমি একটু আলোচনা করব ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক ব্যাংক। বিভিন্ন ধর্ম তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মীয় অনুশাসন প্রয়োগ করবে যে ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয় তাদেরকে আমরা বলবো কি? ধর্মীয় ব্যাংক। ইসলামী শরীয়ত অনুযায়ী দেশের প্রায় 90% মুসলিম জনগোষ্ঠীকে সেবাদানের লক্ষ্যে 1983 সালে সর্বপ্রথম বাংলাদেশের বেসরকারি ব্যাংক হিসাবে ইসলামিক ব্যাংকিং ব্যবসা প্রবর্তন হয়। অন্যান্য ব্যাংকের সাথে, বাণিজ্যিক ব্যাংকের সাথে সেবা প্রদানের সামঞ্জস্য থাকলেও ইসলামী ব্যাংকিং ব্যবসায় আমানত গ্রহণ ও ঋণ প্রদানের জন্য যে সমস্ত সেবা সমূহ আছে সেগুলো বলছে মুদারাবা, মুসারাকা, মুরাবাহা। মুদ্রাবাটা কি? গ্রাহককে ব্যবসা মূলধন যোগান দেওয়া আর ব্যবসায়ী শরিক হিসেবে তার মূলধন ব্যবস্থাপনা করাই হচ্ছে কি এই সেবার অংশ। আর মুসারাকা হচ্ছে কি? ব্যাংক এবং গ্রাহকের যৌথ যুগে ব্যবসায় পরিচালনার মাধ্যমে লাভ ও লোকসান সমর্থনের মাধ্যমে এ ধরনের কারবার পরিচালনা করা হয়। আর মুরাবাহাটা বলতেছে কি? ঋণ গ্রহীতাকে কোনো কিছু যেমন গাড়ি, যন্ত্রপাতি ক্রয়ের জন্য যখন আপ্যায়ন করে তখন আমরা বলবো কি? মুরাবাহা সেবা। এছাড়া কি আছে? ইজারা, তারপর আছে কার্ডে হাসান, বাই মুয়াজ্জেল, বাই সালাম অন্যান্য পণ্য বিভিন্ন ব্যাংকে দেখতে পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশের ক্ষমতা ইসলামী ব্যাংক হচ্ছে কয়টা? 7টা। কি কি? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, শাহজাহান ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। তাহলে বর্তমানে বাংলাদেশ ইসলামী ব্যাংকের সংখ্যা কয়টি? 7টি। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা তোমাদের পাঠ্য বইটা ভালো করে মনোযোগ সহকারে পড়বা।